ব্লকচেইন, বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি আসার পর মানুষের মনে একটা কৌতূহল জাগে যে কিভাবে ব্লকচেইন এত বিলিয়ন ডলারের বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিকে সিকিউরিটি দেয় বা পাহারা দেয়, এবং বিশ্বের বড় বড় হ্যাকাররাও কেন এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি হ্যাক করতে পারে না। তো চলুন আজকে আমরা ব্লকচেইনের বেসিক মেকানিজমটা জানবো এবং জানবো যে কেন ব্লকচেইন ডেটা এডিট করা, হ্যাক করা বা ম্যানিপুলেট করা অনেক কঠিন। ব্লকচেইন বুঝতে হলে অবশ্যই ডেটাবেজের বেসিক জিনিসটা জানতে হবে। ধরুন আপনার ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে, এই 5 জন স্টুডেন্টের নাম, ঠিকানা, রোল নাম্বার দিয়ে একটি এক্সেলে ডেটাশিট তৈরি করলেন, হয়ে গেল একটি অফলাইন ডেটাবেস। এই ডেটাবেসটি যদি আপনি গুগল ড্রাইভে আপলোড দেন এবং অন্যদেরকে দেখার অ্যাক্সেস দেন বা সুযোগ করে দেন, তাহলে হয়ে গেল একটি অনলাইন ডেটাবেস। অনলাইন ডেটাবেস দুই প্রকার, একটি হলো সেন্ট্রাল ডেটাবেস এবং অন্যটি হলো ডিসেন্ট্রাল ডেটাবেস। একটি নেটওয়ার্কের সবার ডেটা যখন একটি সেন্ট্রাল সার্ভারে জমা হয় তখন এটিকে বলা হয় সেন্ট্রাল ডেটাবেস। উদাহরণস্বরূপ এ এবং বি দুজন ব্যক্তি, তারা এখন মেসেঞ্জারে কথা বলবেন। এ ব্যক্তি বি ব্যক্তিকে বললেন হাই, বি ব্যক্তি রিপ্লাই দিলেন হ্যালো। আবার এ ব্যক্তি বি ব্যক্তিকে বললেন হাউ আর ইউ, বি ব্যক্তি রিপ্লাই দিলেন আই এম ফাইন। তো এই যে দুজন ব্যক্তির মধ্যে সেটিং হইলো বা কনভারসেশন হইলো, তার একটা কপি থাকবে এ ব্যক্তির কাছে এবং একটা কপি থাকবে বি ব্যক্তির কাছে, এবং এদের মেইন কপিটা থাকবে মেসেঞ্জার সার্ভারে। এ এবং বি ব্যক্তি যখন কথা বলা শুরু করে তখন এদের নামে মেসেঞ্জার সার্ভারে একটি ডেটা টেবিল ক্রিয়েট হয়, এবং পরবর্তীতে এরা যত কথাই বলে বা যত কনভারসেশনই করে সবগুলো মেসেঞ্জার সার্ভারে ডেটা টেবিল আকারে জমা হতে থাকে। তার মানে মেসেঞ্জার এ এবং বি ব্যক্তির মাঝে সেন্টার হিসেবে কাজ করে। এজন্যই এটাকে বলা হয় সেন্ট্রাল নেটওয়ার্ক বা সেন্ট্রাল ডেটাবেস। এভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে সেন্ট্রাল পদ্ধতিতে ডেটা স্টোর হয়ে থাকে বা ডেটা জমা হতে থাকে। এখন ধরুন এ ও বি ব্যক্তি এমন একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করলো যেখানে এ ও বি ব্যক্তি কথা বলা শুরু করলো এবং এদের সাথে আরো এক্স ওয়াই জেড ব্যক্তি পরস্পরের সাথে কথা বলা শুরু করলো। এ ব্যক্তি যখন বি ব্যক্তিকে টেক্সট করলো তখন এই ডেটা টেবিলটি এ ব্যক্তির ডিভাইসেও জমা হচ্ছে, বি ব্যক্তির ডিভাইসেও জমা হচ্ছে। তার মানে এ এবং বি ব্যক্তির মধ্যে কোনো সেন্ট্রাল সার্ভার নেই, এবং পারস্পরিক কথোপকথনের ডেটাবেস গুলো বা ডেটা টেবিল গুলো এই নেটওয়ার্কের কম্পিউটারে বা প্রত্যেকের ডিভাইসে স্টোর হচ্ছে। যেহেতু এই ডেটা টেবিল গুলো ডিসেন্ট্রালাইজড ভাবে প্রত্যেকের কম্পিউটারে স্টোর হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজড ডেটাবেস বা ডিসেন্ট্রাল ডেটাবেস। সুতরাং আমরা সেন্ট্রাল এবং ডিসেন্ট্রাল ডেটাবেস বুঝলাম। সেন্ট্রাল ডেটাবেস একটি সেন্টারে জমা থাকবে এবং ডিসেন্ট্রাল ডেটাবেস ডিস্ট্রিবিউটেড আকারে একটি নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটারে স্টোর থাকবে। এখন যদি আমরা এ ও বি ব্যক্তির মধ্যে কনভারসেশনের ডেটা স্ট্রাকচারটি দেখি, তাহলে এটি দেখতে এরকম হবে: ডেট অ্যান্ড টাইম, সেন্ডার, রিসিভার এবং টেক্সট। যেখানে এ ব্যক্তি বি ব্যক্তিকে বলেছিল হাই এবং বি ব্যক্তি এ ব্যক্তিকে বলেছিল হ্যালো। এ ব্যক্তি আবার বি ব্যক্তিকে বলেছিল হাউ আর ইউ এবং বি ব্যক্তি রিপ্লাই দিয়েছিল আই এম ফাইন। এই ডেটাবেসটি মেসেঞ্জার সার্ভারে জমা আছে। এখন কোনো হ্যাকার যদি এই মেসেঞ্জার সার্ভারটি হ্যাক করে এবং এখান থেকে হাই লেখাটি এডিট করে, তাহলে অন্য একটি লেখায় পরিবর্তিত হবে, এবং হাউ আর ইউ লেখাটি যদি রিমুভ করে দেয় তাহলে এটি আর দেখা যাবে না। কিন্তু এই ডেটাবেসটি অপরিবর্তিত থাকবে বা এই ডেটাবেসটির কোনো পরিবর্তন হবে না, এবং পরবর্তীতে যদি এ এবং বি ব্যক্তি আবার কনভারসেশন শুরু করে তাহলে তাদের নতুন ডেটাগুলো এভাবে মেসেঞ্জার সার্ভারে জমা হতে থাকবে এবং এই ডেটাবেসটি লাইভ থাকবে। এর পরবর্তীতে এ ও বি ব্যক্তি যে নতুন একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছিল সেই নেটওয়ার্কে এ ব্যক্তি যদি তার ডিভাইস থেকে কনভারসেশনগুলো ডিলিট করে দেয় বা এডিট করে দেয়, তাহলে সেগুলো ডিলিট বা এডিট হয়ে যাবে, কিন্তু এই ডেটাবেসের কোনো পরিবর্তন হবে না। এবং এরপরে যদি তারা আবার কনভারসেশন শুরু করে তাহলে এই ডেটাগুলো এই নেটওয়ার্কের প্রত্যেকের কম্পিউটারে ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে স্টোর হতে থাকবে। এই যে ডেটাগুলো এডিট এবং ডিলিট করা যাচ্ছে এবং এই ডেটাবেসে কোনো পরিবর্তন হচ্ছে না, এর মূল কারণ হলো এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ডেটাবেস এবং এখানে ডেটা স্টোর করতে কোনো প্রকার রুলস ফলো করতে হয় না বা কোনো প্রকার কন্ডিশন ফলো করতে হয় না। এগুলোকে ট্রেডিশনাল ডেটাবেসে বলা হয়, যা আমরা এখন সবাই ইউজ করি। এখন যদি আমরা একটা সিস্টেমের কথা বলি যেখানে ডেটাগুলো ডেটাবেসে স্টোর হবে একটি নির্দিষ্ট রুলস ও কন্ডিশন ফলো করে এবং পূর্ববর্তী ডেটার পারমিশন নিয়ে। উদাহরণস্বরূপ এ ব্যক্তি বি ব্যক্তিকে বললো হাই, এই হাই লেখাটি একটি রুলস ও কন্ডিশন ফলো করে ডেটাবেসে স্টোর হবে, এবং পরবর্তীতে বি ব্যক্তি এ ব্যক্তিকে বললো হ্যালো, এই হ্যালো লেখাটি পূর্ববর্তী ডেটার পারমিশন নিয়ে
এই ডেটাবেজে স্টোর হবে। বিষয়টি যদি আমরা আরো ক্লিয়ারলি বলি, ধরুন এ ব্যক্তি বি ব্যক্তিকে বললো হাই, এই হাই লেখাটি ইনক্রিপ্টেড হয়ে একটি হ্যাশ জেনারেট হবে। সাপোজ এই হ্যাশটি 1Z8F। এখন এই হ্যাশ সেন্ডার ও রিসিভারের ইনফরমেশন নিয়ে একটি ব্লক ক্রিয়েট করবে এবং ডেটাবেজে স্টোর হবে। এটি হলো একটি ফার্স্ট ব্লক, তবে এই ব্লকটির নাম হলো জেনেসিস ব্লক বা জিরো ব্লক। এর পরবর্তীতে বি ব্যক্তি এ ব্যক্তিকে বললো হ্যালো, এই হ্যালো লেখাটি ইনক্রিপ্টেড হয়ে নতুন একটি হ্যাশ জেনারেট হবে। সাপোজ এই হ্যাশটির নাম 6BQ1। এখন এই হ্যাশ সেন্ডার ও রিসিভারের ইনফরমেশন নিয়ে সেকেন্ড ব্লকটি ক্রিয়েট হবে। তবে মূল শর্ত হলো সেকেন্ড ব্লকটি শুরু হতে হবে পূর্ববর্তী ব্লকের হ্যাশ দিয়ে, অর্থাৎ ফার্স্ট ব্লক বা জেনেসিস ব্লকের হ্যাশ দিয়ে সেকেন্ড ব্লকটি শুরু হতে হবে। তাহলে সেকেন্ড ব্লকটি দাঁড়াবে ফার্স্ট ব্লকের হ্যাশ এবং সেকেন্ড ব্লকের নিজস্ব হ্যাশ, সেন্ডার ও রিসিভারের ইনফরমেশন, এবং এই ব্লকটি ক্রিয়েট হবে এবং ডেটাবেজে স্টোর হবে। আবার এই ব্যক্তি বি ব্যক্তিকে বললো হাউ আর ইউ, এটি ইনক্রিপ্টেড হয়ে নতুন একটি হ্যাশ জেনারেট হবে। সাপোজ এই হ্যাশটির নাম 3HQ4। এই হ্যাশ সেন্ডার ও রিসিভারের ইনফরমেশন নিয়ে নতুন একটি ব্লক ক্রিয়েট করবে, অর্থাৎ থার্ড ব্লকটি ক্রিয়েট করবে। এবং মূল শর্ত হলো থার্ড ব্লকটি শুরু হতে হবে এর পূর্ববর্তী ব্লকের হ্যাশ দিয়ে, অর্থাৎ সেকেন্ড ব্লকের হ্যাশ দিয়ে। তাহলে থার্ড ব্লকটি দাঁড়াবে সেকেন্ড ব্লকের হ্যাশ 6BQ1 এবং থার্ড ব্লকের নিজস্ব হ্যাশ 3HQ4, সেন্ডার ও রিসিভারের ইনফরমেশন। এভাবে থার্ড ব্লকটি ক্রিয়েট হবে এবং ডেটাবেজে স্টোর হবে। এভাবে প্রতিটি কথা বা প্রতিটি কনভারসেশন ইনক্রিপ্টেড হয়ে নতুন নতুন হ্যাশ জেনারেট হবে এবং এই হ্যাশ সেন্ডার ও রিসিভারের ইনফরমেশন নিয়ে নতুন নতুন ব্লক ক্রিয়েট করবে। তবে প্রত্যেকটি ব্লক তার পূর্ববর্তী ব্লকের হ্যাশ দিয়ে শুরু হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ব্লক তার পূর্ববর্তী ব্লকের সাথে কানেক্টেড থাকবে। এভাবে পরবর্তী ব্লকগুলো ক্রিয়েট হবে এবং ডেটাবেজে এই ব্লকগুলো স্টোরেজ হবে। যেহেতু একটি নেটওয়ার্কের মধ্যে এই ব্লকগুলো একটি আরেকটির সাথে চেইন আকারে কানেক্টেড থাকে, সুতরাং এটিকে বলা হয় ব্লকচেইন। এবং এখানে যে আমি একটি হ্যাশের কথা বলেছি, এই হ্যাশটি প্রতিটি কনভারসেশন বা প্রতিটি কথা এনক্রিপ্টেড কোড। এই কোডটি বিভিন্ন ডিজিটের হতে পারে, তবে 11 থেকে 16 ডিজিটের হয়ে থাকে এবং একটি নেটওয়ার্কের মধ্যে একটি হ্যাশের কোড অন্য একটি হ্যাশের কোডের সাথে ম্যাচ করবে না। যেরকম পৃথিবীতে একটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট অন্য একটি মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে না, ঠিক সেরকমই একটি নেটওয়ার্কের মধ্যে একটি হ্যাশের কোড অন্য একটি হ্যাশের কোডের সাথে কখনোই মিলবে না। এটি একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। আমরা যদি এবার ব্লকচেইনের ডেটা স্ট্রাকচার দেখি, এটি দেখতে এরকম। ফার্স্ট ব্লক বা জেনেসিস ব্লক, জেনেসিস ব্লকের নিজস্ব হ্যাশ কোড 1Z8F। যেহেতু এই জেনেসিস ব্লকের পূর্বে কোনো ব্লক ছিল না, সুতরাং এর প্রিভিয়াস হ্যাশ কোড 000। এখন আসি সেকেন্ড ব্লকে। সেকেন্ড ব্লকের নিজস্ব হ্যাশ কোড 6BQ1 এবং এটি কানেক্টেড আছে তার পূর্ববর্তী ব্লকের হ্যাশ কোড 1Z8F দিয়ে। এবার আসি থার্ড ব্লকে। থার্ড ব্লকের নিজস্ব হ্যাশ কোড 3HQ4 এবং এই ব্লকটি কানেক্টেড আছে তার পূর্ববর্তী ব্লকের হ্যাশ কোড দিয়ে, অর্থাৎ 6BQ1 দিয়ে। এবং এভাবে একটি নেটওয়ার্কের মধ্যে প্রতিটি ব্লক তার পূর্ববর্তী ব্লকের হ্যাশ কোড দিয়ে কানেক্টেড থাকে। এখন যদি কোনো হ্যাকার 2 নম্বর ব্লকটি অ্যাটাক করে এবং কোনোভাবে 2 নম্বর ব্লকের হ্যাশ কোড 6BQ1 ডিক্রিপ্ট করে হ্যালো লেখাটি খুঁজে পায় এবং এই হ্যালো লেখাটি এডিট বা ডিলিট করে দেয়, তাহলে এখানে নতুন একটি হ্যাশ কোড জেনারেট হবে। সাপোজ এই হ্যাশ কোডটি এই 62Y, কিন্তু নতুন জেনারেটেড হ্যাশ কোডটি তার পরবর্তী ব্লককে কানেক্ট করতে পারবে না, কারণ তার পরবর্তী ব্লক তৈরি হয়েছিল বা শুরু হয়েছিল 6BQ1 দিয়ে। সুতরাং যেহেতু এই নতুন জেনারেটেড হ্যাশ কোডটি পরবর্তী ব্লকগুলোকে কানেক্ট করতে পারতেছে না, সুতরাং এই চেইনটি ছিঁড়ে যাবে এবং পরবর্তী ব্লকের ডেটাগুলো ইনভ্যালিড হয়ে যাবে। এজন্যই ব্লকচেইন ডেটা এডিট করা, ডিলিট করা বা রিমুভ করা অনেক কঠিন। যেহেতু ব্লকচেইন তার ডেটাবেজে থাকা ডেটাগুলো এনক্রিপশন করে হ্যাশ কোডে পরিণত করতেছে এবং এই হ্যাশ কোডগুলো ব্লক ক্রিয়েট করে একটি আরেকটির সাথে চেইন আকারে কানেক্টেড থাকে এবং কোনো হ্যাকার এই হ্যাশ কোডগুলো সহজে ডিক্রিপ্ট করতে পারে না এবং করতে পারলেও ফুল নেটওয়ার্কের অ্যাক্সেস পায় না। সেজন্য বিশ্বের বড় বড় কোম্পানিগুলো ব্লকচেইনের মাধ্যমে তাদের মূল্যবান ডেটাগুলোকে সিকিউরিটি দিয়ে রাখে এবং বিশ্বের বড় বড় কারেন্সিগুলোও এই ব্লকচেইনের মাধ্যমে সিকিউর থাকে। যদিও বিটকয়েনের সিকিউরিটি পারপাস আরো স্ট্রং এবং এটি প্রুফ অফ ওয়ার্কে কাজ করে, তো আমি এই বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো।